অবিশ্বাস্য কিংবা অবিশ্বাস্যের চেয়েও বেশি কিছু। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া ইংল্যান্ড যেই ম্যাচটা হলো সেইটা একটা কালের সাক্ষী হয়ে থাকলো। অনেক অনেক রেকর্ড, রান বন্যার একটা ম্যাচ, যেইখানে অস্ট্রেলিয়া 5 উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ডকে। এখন অস্ট্রেলিয়া তো ইংল্যান্ডকে হারাতেই পারে, 5 উইকেটেও হারাতে পারে, 15 বল হাতে রেখে যে তারা জিতেছে সেটাও তাদের পক্ষে সম্ভব। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার যেভাবে শক্তি ক্ষয় হয়েছে, তাতে করে এই অস্ট্রেলিয়ার পক্ষে এরকম একটা স্টার্ট পাওয়া সম্ভব বলে ভেবেছিলেন কজন? আচ্ছা, আইসিসি ইভেন্টে অস্ট্রেলিয়ার দুর্দান্ত, সেটা ঠিক আছে, কিন্তু যখন ইংল্যান্ড আগে ব্যাটিং করে 350 রান করলো, 351 রান করলো, চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি রান করলো, এর চেয়ে বেশি রান তারা করে চ্যাম্পিয়ন্স ট্রফি কেন? কোনো আইসিসি ইভেন্টে কোনো দল কখনোই জিততে পারেনি, এরকম একটা অবস্থা দিল। তখন অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা নিয়ে কতজন ভেবেছিলেন? যখন 27 রানে 2 উইকেট তাদের পড়ে গেল, আউট হয়ে গেলেন সেইখানটাতে হেড, ট্রাভিস হেড এবং গিয়ে স্টিভেন স্মিথ, তখন অস্ট্রেলিয়ার সম্ভাবনা কতজন দেখেছিল? 136 রানে 4 উইকেট 23তম ওভারে যখন পড়ে গিয়েছিল, তখন 350তেও অনেক অনেক দূরের পথ মনে হচ্ছিল। কিন্তু দলটা যে অস্ট্রেলিয়া আর এইটা যে একটা আইসিসি ইভেন্ট, এই দুয়ের যুগলবন্দিতে অবিশ্বাস্য সব কাণ্ডকীর্তি হয়ে যায়। এবং আজকে পাকিস্তানের করাচিতে সেই রকম আরো একটা অবিশ্বাস্য কীর্তি করলো এই অস্ট্রেলিয়া। 350 তারা করে তারা জিতে গেল, সেটাও 15 বল হাতে রেখে। অবিশ্বাস্য ছাড়া আর কি বলবেন বলেন তো দেখি। এই যে ম্যাচটা হলো, যেইখানটাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুইটা দলেরই প্রথম ম্যাচ ছিল, তাতে অস্ট্রেলিয়ার এরকম জয়ের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? জফরা আর্চারের ওই ক্যাচ মিসটাকে? দেখুন, যখন 351 রান ইংল্যান্ড বোর্ডে তুলেছে, সেইটা জয়ের জন্য যথেষ্ট বলে ভাবার যথেষ্ট কারণ ছিল, যেটা আমি বললাম যে চ্যাম্পিয়ন্স ট্রফির হিস্ট্রিতে এত রান কখনোই কোনো দল করতে পারেননি। আর অস্ট্রেলিয়াও তাদের ক্রিকেট ইতিহাসে এর চেয়ে বেশি রান তারা করে, আইসিসি ইভেন্ট না, ওভারঅল তাদের ক্রিকেট ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এর চেয়ে বেশি রান তারা করে জয়ের রেকর্ড মাত্র তাদের একটা, এবং আইসিসি ইভেন্টে কোনো দলেরই এই রেকর্ড নেই। ফলে ইংল্যান্ডের একটু কমফোর্টেবল থাকাটা খুবই স্বাভাবিক ছিল। তারা শুরুতে যখন উইকেট দুইটা তুলে নিল ট্রাভিস হেড এবং স্টিভেন স্মিথের, গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেইটা এই রান চেজে, বড় রান চেজে তাদের যেটা ব্লুপ্রিন্ট হওয়ার কথা, যে ট্রাভিস হেড এক সাইড থেকে ঝড় তুলবেন, অন্য পাশ থেকে স্টিভেন স্মিথ নির্ভরতা দিবেন, এই দুজনকে শুরুতে তুলে ফেলার পর তো ইংল্যান্ডের আত্মবিশ্বাস একেবারে আকাশচুম্বী হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এরপরে একটা পার্টনারশিপ হয়েছে মার্নাস লাবুশন এবং ম্যাথু শর্টের 95 রানের, কিন্তু এই দুইজনকেও আবার তারা আউট করে দিয়েছে 3 ওভারের মধ্যে, অল্প সময়ের মধ্যে। এবং তাতে করে যেটা বললাম 136, 4 উইকেটে তারা পরিণত হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংসের 23তম ওভারে। তখন এসে জুটি বাঁধেন গিয়ে জশ ইংলিশ এবং অ্যালেক্স ক্যারি, 2 উইকেট কিপার। এবং তাদের এই জুটির সময় অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনার জায়গাটা খুব একটা দেখা যাচ্ছিল না, কিন্তু একটা সময় আস্তে আস্তে দেখা যায় যে দুইজনই এত কমফোর্টেবলি খেলছেন, ইংল্যান্ডের বোলিং এটা কেমন ভাবে সামলাচ্ছেন যে জয়ের কাছাকাছি তারা পৌঁছে যাচ্ছিল। দুজনে 146 রানের একটা পার্টনারশিপ গড়ে, যেই পার্টনারশিপ অস্ট্রেলিয়াকে জয় থেকে মাত্র 70 রানের দূরত্বে নিয়ে যায়। এইখানটাতে ওই যে ক্যাচ মিসের কথাটা আমি বলছিলাম, আদিল রশিদের বলটাতে যখন অ্যালেক্স ক্যারি ক্যাচটা তুলে দিলেন ইনিংসের সেইটা 38তম ওভারের লাস্ট বল, সেই ক্যাচটা জফরা আর্চার মিড উইকেটে সহজতম ক্যাচটা তিনি ফেলে দিলেন। অ্যালেক্স ক্যারি তখন ছিলেন 49 রানে, জয় থেকে অস্ট্রেলিয়া আরো 104 রান দূরে। শেষ 12 ওভারে 104 রান কিন্তু তখনও অনেক বড় রান হয়ে যায় টার্গেট হিসাবে, ওই পার্টনারশিপটা যদি ওই মুহূর্তে ব্রেক করতে পারতেন। কিন্তু জফরা আর্চার ক্যাচটা ফেলে দিলেন এবং ভেরি নেক্সট ওভারে জফরা আর্চার বোলিং করতে এসে প্রথম 2 বলে নিজে 2টা 4 খেয়ে ফেলেন। ফলে উইকেটটাতে তার মধ্যে একটা ওই যে রিভার্সে 4 মেরে দিয়েছেন এই জশ ইংলিশ, আর পরেরটাতে গিয়ে ফ্লিক করে। এবং এই যে 3টা বল, এই 3টা বলে ম্যাচের মোমেন্টামটা পুরোপুরি শিফট করে যায় ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়ার দিকে। হ্যাঁ, এরপরে গিয়ে উইকেটটা 69 রানে পৌঁছে যাওয়া ক্যারির উইকেটটা ইংল্যান্ড তুলে নিতে পেরেছে, পার্টনারশিপটা ব্রেক করেছে 146 রানের, কিন্তু জয় থেকে তখন অস্ট্রেলিয়া 50 বলে 70 রান দূরত্বে।
এইটা অস্ট্রেলিয়া তখন করতে পারতো। তখন আর এটা তাদের জন্য বড় কোনো ম্যাটার না, কেননা ইংল্যান্ডের বোলিংয়ে সবচেয়ে বড় যে থ্রেট সেই আদিল রশিদেরও বল শেষ হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল মাত্র তখন ক্রিজে আসলেন, সো তাদের পক্ষে এটা করা অসম্ভব না, এবং তারা সেটা 15 বল হাতে রেখেই করলো। 86 বলে অপরাজিত 120 রানের একটা অসাধারণ অবিশ্বাস্য একটা জশ ইংলিশ একটা অবিশ্বাস্য ইনিংস তিনি আসলে খেলেছেন। অস্ট্রেলিয়ার এই রান চেজে জয়ের নায়ক আসলে তিনি। তারপরও 15 বল হাতে রেখে 351 রান তারা করে জিতে যাওয়াটা, এইটা ভাই একটা চারটেখানি ব্যাপার নয়। এখন ইংল্যান্ড 351 করে তারা যে কমফোর্টেবল ছিল, তারা কি আরো কিছু রান করতে পারতো না? দেখুন, আমি একটা কথা বলি, ইংল্যান্ডের 30 ওভার শেষে রান ছিল 2 উইকেটে 200। 2 উইকেটে 200 রান ছিল 30 ওভার। এখন 30 ওভারের রান পরের 20 ওভারে ডাবল করা, এইটা কিন্তু ওয়ানডে ক্রিকেটের টেমপ্লেট হয়ে আছে বহুদিন ধরে। এটা কত 2 যুগ ধরে এই টেমপ্লেট হয়ে আছে। ঠিক আছে, তারপরেও গিয়ে 200 রানকে 400 রান করতে না পারো, কিন্তু ধরেন 450, 380 ওই রানটা তো ইংল্যান্ডের অবশ্যই করা উচিত ছিল। সেইখান থেকে শেষ 20 ওভারে তারা মাত্র 151 রান তুলতে পারে। প্রথম 30 ওভারে 200 রান তোলা দল পরের 20 ওভারে 151 রান তুলেছে। বুঝতেই পারছেন অস্ট্রেলিয়ার বোলিং এই জায়গাটাতে তারা একটা খুব ভালো কামব্যাক দিয়েছে। সেঞ্চুরি পার্টনারশিপ যে হয়েছিল বেন ডাকেট এবং জো রুটের উইকেটটা তুলে ওই পার্টনারশিপটা তারা ব্রেক করে। জো রুট 68 রান আউট হয়েছেন, বেন ডাকেট ছিলেন এবং 48 নম্বর ওভার পর্যন্ত ছিলেন এবং দুর্দান্ত একটা ইনিংস তিনি খেলেছেন 165 রানের। 143 বলে 165 তিনি করেছেন। কিন্তু ওই শেষ দিকে গিয়ে যেই ফায়ার পাওয়ারটা ইংল্যান্ডের ব্যাটিংয়ে থাকার কথা ছিল, সেটা লিয়াম লিভিংস্টোন বলুন, সেইটা তাদের হচ্ছে গিয়ে ক্যাপ্টেনের কথা বলুন, জশ বাটলার, কেউ কিন্তু সেটা দিতে পারেনি, সাপ্লাই করতে পারেনি। ফলে ইংল্যান্ডের যে রানটা সহজেই 450 হতে পারতো, সেই রানটা কিন্তু 351-তে থেমে গেল। আমি ধারাভাষ্যে শুনছিলাম, বলছিলেন যে 370-এর সঙ্গে 350-এর ডিফারেন্স রয়েছে। তখনও এটাকে মনে করছি যে জাস্ট কথার কথা, ভাই 350 চেস করে আবার জিতে কিভাবে একটা আইসিসি ইভেন্টে, উইকেট যেমনই হোক না কেন। আর শুরুতে যখন অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের ওই অবস্থা হলো, তখন তো মনে হচ্ছিল যে না, ইংল্যান্ড ম্যাচটা নো ম্যাটার হোয়াট জিতেই যাবে। কিন্তু ওই যে শেষ 20টা ওভারে অস্ট্রেলিয়ার কামব্যাক, অ্যাডাম জাম্পার খুব ভালো বোলিং, কিংবা ধরেন 40 ওভারের পর মার্নাস লাবুশনকে নিয়ে এসে 4টা ওভার করিয়ে দেওয়া, ওই জায়গাগুলোতে কিন্তু অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কাছ থেকে ম্যাচে আসলে তারা ফিরেছে। আর তারপরে তারা ওই যে একটা পার্টনারশিপ হলো অ্যালেক্স ক্যারি ও জশ ইংলিশের 146 রানের, সেইখানে তারা আসলে ম্যাচটা জিতে গিয়েছে। টার্নিং পয়েন্টের কথা কোনটা বললেন? একটা হতে পারে যে টস জিতেছে অস্ট্রেলিয়া এবং জিতে তারা চেস করার সিদ্ধান্ত নিয়েছে। সেইখানটাতে পরের দিকে ডিউটির কারণে ব্যাটিংটা তুলনামূলক কিছুটা হয়তো বা সহজ হয়েছে, কিন্তু ওইটাকে আমি আসলে অত বড় ফ্যাক্টর হিসেবে মানতে রাজি না। অস্ট্রেলিয়া তাদের বোলিং ইনিংসে শেষ 20 ওভারে যে কামব্যাকটা করেছে, সেটা অবশ্যই একটা টার্নিং পয়েন্টের দাবিদার, অবশ্যই। আর তার চেয়েও বেশি করে ওই যে পার্টনারশিপটা অ্যালেক্স ক্যারি এবং জশ ইংলিশের। হ্যাঁ, এখন যেই ক্যাচটা মিস করেছেন জফরা আর্চার, ওই ক্যাচটা ধরলে পুরো ম্যাচের সিনারিওটাই ডিফারেন্ট হতে পারতো, অবশ্যই ডিফারেন্ট হতে পারতো। কিন্তু সেইটাকেও আমি ওইটা অবশ্যই আর একটা টার্নিং পয়েন্টের দাবিদার, কিন্তু সেটাকে ছাপিয়ে আমি ওভারঅল তাদের পার্টনারশিপটার কথা বলতে চাই। জশ ইংলিশ এবং অ্যালেক্স ক্যারির 146 রানের পার্টনারশিপে এই রান বন্যার ম্যাচে, রেকর্ডের ঝড়ের ম্যাচে কেমন করে অস্ট্রেলিয়া জিতে গেল, সেইটার উত্তর মনে হয় লুকিয়ে আছে এই দুইজনের ওই 146 রানের পার্টনারশিপটাই। তাই আমাকে ইংল্যান্ডকে হতভম্ব করে দেওয়া অস্ট্রেলিয়ার এই 5 উইকেটের জয়ে টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে। একমত হবেন কি আপনি?